যেন ওর মাথাটা মুচড়ে হাত পা বেঁকিয়ে দিয়েছে, এরকমভাবে বডি পড়ে রয়েছে তার মাটিতে। প্রচণ্ড গরম হাওয়া ওই দরজা থেকে একদম মানে সজোরে ওনার গায়ে লাগলো, এবং যে আশেপাশের লোকজন যারা ছিল সে গায়ের মধ্যে ফোসকা পড়ে গেল, পুরো বডিটা না কালো হয়ে গেছে। মানে বাজ পড়লে অনেক সময় দেখবে মানুষ পুড়ে যায় যেরকম, ঠিক সেই রকমভাবে প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়, প্রত্যেকের। ওর বাবা যে মূর্তিটা দেখেছিল ঠিক ওই মূর্তিটা নাকি ওইখানটা দাঁড়িয়েছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডার এই উইকের একটা স্পেশাল বোনাস এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি। আজকে আমাদের সাথে অনেক দূর থেকে অমৃতা রয়েছে। অমৃতা নিজের ঘটনা শেয়ার করেছে কৌস্তবের আড্ডাতে। আজকের এই হরর পডকাস্টটা একদমই অন্য রকমের হতে চলেছে। আপনারাও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে, এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনার ব্যাপারে, অথবা এরকম কোনো ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে আমার সাথে কোনো একটা পডকাস্ট করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অথবা তন্ত্র রিগার্ডিং কোনো গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো অমৃতা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি কেমন আছি, কারণ এটা আমাদের থার্ড টাইম যে টাইমে আমরা পডকাস্টটা আবার অ্যাটেম্প্ট নিচ্ছি। অভিশপ্ত ঘটনা একটা, কারণ বার বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন কিছু, ইভেন শ্যুট শুরু হওয়ার পরেও জানি না কি আছে এই ব্যাপারটা। ঘটনাটা কোথাকার? পুনার ঘটনা। তো আজকে যে ঘটনাটা দিয়ে শুরু করব, আমার নিজের ভাইজি বরের হাজব্যান্ডের ঘটনা, তার পরিবারের ঘটনা। অ্যাকচুয়ালি অভিশপ্ত বলছি এই কারণে, তার আগে আমি প্রথম থেকে শুরু করি, তারপরে যতটা এগোতে থাকবো তাহলে বুঝতে পারবে কি ব্যাপার। তো আগে থেকেই বলে রাখি, যদি কোনো মানে ঘটনাটা বলতে বলতে কোনো প্রবলেম হয়, কোনো দায়ী করো না। আমার সাথেও বহুবার ঘটেছে এই ঘটনাটা বলতে গিয়ে। তো চলো আজকে পুনার ঘটনা। তো আমার ভাইজির হাজব্যান্ডের নাম হচ্ছে সন্দীপ। তো সন্দীপ আমাকে মুনিয়া বলে ডাকে। তো মুনিয়া আমাকে বলেছিল যে মুনিয়া, আমার কাছে একটা বাড়ির ঘটনা আছে, তুমি তো জানো, সেটা তুমি বলতে পারো। তো ঘটনাটা হচ্ছে, সন্দীপরা হচ্ছে দুই ভাই, নন বেঙ্গলি একদম। তাদের ফ্যামিলিতে ওর বাবা মা, ওর কাকা, দাদু, ঠাকুমা রয়েছে, ঠিক আছে। তো এবার ওদের পুরো ফ্যামিলিটা হচ্ছে, মানে ওর বাবা নেভিতে চাকরি করতেন, কিন্তু পরবর্তীকালে ওনার বাবা ওদের ডায়মন্ডের বিজনেস আছে, তো ওই ডায়মন্ড বিজনেসে যোগ করে। তো ছোটোবেলা থেকেই, যেহেতু ওর বাবার থেকে ওর কাকা অনেকটাই ছোট, সন্দীপ দেখেছে যে ওর কাকা ছোটোবেলা থেকেই মানে কোথাও চলে যেত, মানে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেত বেশ কিছুদিন অন্তত। কোনো সময় ও দেখেছে 1 সপ্তাহ, কোনো সময় 1 মাস, কোনো সময় 6 মাসও হয়েছে। কিন্তু যখন সন্দীপ ক্লাস 8 থেকে 9-এ উঠেছে, তখন সন্দীপ বলছে যে যখন আমি 9-এ উঠলাম সেই সময় হঠাৎ করে কাকা একদম উধাও হয়ে গেল, ঠিক আছে। উধাও হয়ে গেল, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং বাড়িতেও এটা জানতো, যেহেতু ছোটোবেলা থেকে ওর প্রবলেম মানে এই চলে যাওয়ার টেন্ডেন্সিটা ছিল, তার জন্য বাড়ির লোকও অতটা পাত্তা দিত না। উনি তো আবার ফিরে আসবে যে করে হোক। তো উনি কিছুদিন বাদে যখন ফিরে আসেন, এবং ওনার পুরো সাজটা একদম অন্যরকম। কেন? বলছে যে সন্দীপ বলছে যখন ফিরে আসলো সন্ধেবেলা নাগাদ, একদম কালো আলখাল্লা টাইপের জামা পরে, মাথায় ফেট্টি বাঁধা কালো, গলায় বিভিন্ন ধরনের ছোট ছোট মুন্ডমালা টাইপের কিছু একটা পরা, গলায় ইয়ে করে, আর একটা হাতে 3টে একসাথে ওই কালো মুরগি নিয়ে চলে এসছে। তো ওর বাবা ওই দেখে, মানে ওর দাদু সন্দীপের দাদু আর বাবা বলছে যে তোর এই প্রবলেমটা কি হচ্ছে, তুই এগুলো কোথা থেকে নিয়ে এসছিস, তুই এতকাল বাদে কোথায় ছিলিস না ছিলিস। তো উনি না ওই সব কিছু না বলে ওদের বাড়ির একদম গায়ে আউট হাউস বলতে পারো, ওই আউট হাউসে উনি থাকা শুরু করলেন। এবং তার উত্তর যে এতগুলো লোক যে ওকে কোশ্চেন করছে ওনাকে, কোথায় গেছিল, কেন যাচ্ছে, কোনো উত্তর দিতেন না উনি, জাস্ট স্পিকটি নট, উনি ওনার কাজে চলে গেলেন। এরপরে যেদিন উনি রাতের বেলা ফিরেছেন ওরকম মুরগি পুরগি নিয়ে, উনি যখন ফিরেছেন তার বেশ কিছুক্ষণ বাদে ওরা বাইরে থেকে শুনছে একদম গুরু গম্ভীর গলায়, প্রথমে আস্তে আস্তে, যখন একদম লাউড পজিশনে আস্তে 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 ওনার গলার ভয়েসটা উঠছে।
উঠতে উঠতে ওনাদের মনে হয়েছে, কিন্তু যে ভাষাতে ডাকছে সেটা ওরা বুঝতে পারেনি, কিন্তু ওনাদের মনে হয়েছে সন্দীপ বা ওর ফ্যামিলির মনে হয়েছে যে অন্য কাউকে, মানে অন্য কোনো ভাষাতে কাউকে আহ্বান জানাচ্ছে। ওর কাকা, সন্দীপের কাকা। তো সন্দীপের কাকা ওরকম ডাকছে। এবার তোমার সন্দীপ বলছে যে আমরা এরকম যখন শুনছি, আর বাইরে না উনি যখন যতটা ভয়েস লাউড করছেন, বলছে বাইরে থেকে একটা শো আওয়াজ আমরা শুনতে পাচ্ছি প্রত্যেকে, যেন মনে হচ্ছে খুব ঝড় হলে যেরকম একটা আওয়াজ হয় ওরকম আওয়াজ। কিন্তু যখন বাইরে বেরিয়ে বা বারান্দায় বেরিয়ে যখন সন্দীপরা দেখছে যে কি হয়েছে ব্যাপারটা, কিন্তু কিচ্ছু নেই, শুধু মনে হচ্ছে ওদের গায়ে একটা গরম হাওয়া লাগছে, আদারওয়াইজ কিচ্ছু ওরা বুঝতে পারছে না। এরপর ওনারা দেখলেন যে যখন নেবে এসছে ওর কাকা, সন্দীপের কাকা যখন আরও লাউডলি কোনো মন্ত্র উচ্চারণ করছে, ওরা তখন নেবে এসছে। নেবে এসে অনেক ডাকাডাকি করেছে, ডাকাডাকি করা সত্ত্বেও উনি কিন্তু দরজা জানলা কিছুই খোলেননি, চুপচাপ ওরকম ডেকে গেছে। বলছে যে ওই যে গরম হাওয়াটা আমরা ঘরের বাইরে পেয়েছিলাম, বারান্দা থেকে যেটা দেখছিলাম, কিসের শো আওয়াজ, সে তখন বলছে যখন আমরা ওই আওয়াজটা পেয়ে নিচে এসেছি, কাকাকে ডাকাডাকি করছি কি ব্যাপার হয়েছে, কাকা কোনো সারা শব্দ দিচ্ছে না, সেই সময় আমরা নিজের চোখে দেখলাম ওই ঘূর্ণিঝড়ের মতন ঘূর্ণি হতে হতে ওই গরম হাওয়াটা ওই দরজাটা ভেদ করে ভেতরে ঢুকে গেল, আর কিন্তু কোনো প্রবলেম হলো না। এরপরে দেখা গেল, আর বলে রাখি সন্দীপের কিন্তু আর একটা নিজের দাদা ছিল। সন্দীপের দাদা ছিল কাকার খুব ক্লোজ, কারণ ওই সন্দীপের দাদা আর কাকার বয়সের ডিফারেন্সটা খুব কম, তো খুব ভালো বন্ধু ওরা। তো সন্দীপের দাদা তখন কলেজে পড়াশোনা করছে, এবং যখন সে শুনতে পেয়েছে, বাইরে থেকে পড়াশোনা করছিল, যখন সে শুনতে পেয়েছে তার যে মানে কাকা ফিরে এসছে, সে কিন্তু বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পর যে কাকা কারুর সাথে কথা বলছিল না, সেই কাকার সাথে কিন্তু একমাত্র ওই কথা বলার সুযোগটা পেল। তখন ও নাকি জানতে পেরেছিল যে কোনো একটা তন্ত্র বিষয়ক ব্যাপারে উনি সাধনা করছেন, এইটুকু বলেছিল, আর বাদবাকি কিন্তু বলা বারণ ছিল। এরপরে দেখা গেল সন্দীপের দাদা বলছে সে আর পড়াশোনা করতে যাবে না কলেজে, সে কাকার সাথেই থাকবে। এটা কিন্তু ধরো কাকা আসার মাসখানেকের মধ্যের ঘটনা বলছি, যে সে আর পড়াশোনা করতে চায় না, সে কাকার সাথেই সাধনা করবে, মানে সব কিছু থাকবে আর কি। কাকাই তার ধ্যান জ্ঞান হয়ে গেছে, কাকা বেসিক্যালি গুরু, গুরু বলতে পারো। তো এবার কাকা যেহেতু গুরু মানছে, এবার দেখো অত বড় বিজনেস তারা কে সামলাবে তাদের পর, কারণ কাকা সামলাবে না, কাকা বলেই দিয়েছে, বলেছে যে আমার তোদের সম্পত্তির ওপর কোনো কিছু মোহ মায়া কোনো কিছু লাগবে না, তোরা যা পারিস করে নে। তোর বাবাও তাই, ওর বাবাটাও বিজনেসটা দেখছে, দাদুটাও দেখছে, যখন দেখছে যে ছেলে একদম মানে বাড়ির প্রথম নাতি, তার প্রথম সন্তান যখন তার কাকার দিকে যাচ্ছে এবং বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, একদম কাকার মতন ব্যবহার করা শুরু করছে, কথা বলছে না ঠিক মতন, রাতের পর রাত জাগছে, দিনের পর দিন ঘুমাচ্ছে, হ্যাঁ, সাধনা করতে গিয়ে, তখন ওর দাদু কি করলো বলো তো? দাদু না একদিন দেখছে যে ওর বলছে যে এরকম ঘন অন্ধকার হয়ে রয়েছে, মানে অন্ধকার হয়ে গেছে, মানে সন্দীপ বলছে যে আমার দাদা আর কাকা ঢুকেছে, আর ওরকম তারস্বরে কোনো একটা চ্যান্টিং আস্তে আস্তে করতে করতে সুর করে করে তারস্বরে করছে। এই দেখে না ওর দাদুর মনে কি হয়েছে আমি জানি না, তখন বলছে আমি সবে পড়ে এসছি, টিউশন থেকে পড়ে এসছি, বাড়িতে আমি যখন ঢুকছি বাড়িতে চিৎকার চেঁচামেচি, ছেড়ে দে আমার নাতিকে ছেড়ে দে, দাদু এরকম চিৎকার করছে। স্বাভাবিক, কে চায় বলো, একটা সাধারণ ফ্যামিলিতে কেউই চায় না তার সে যাক। সে চিৎকার চেঁচামেচি ওর দাদু করছে, ঠাকুমা করছে যে তুই তোর মতন, তোকে আমরা ছেড়ে দিয়েছি, তুই তোর মতন থাক, কেন তুই বড় নাতিকে টানছিস, আমাদের ওকে ছেড়ে দে, ও তো বাড়ির বড়, ওর একটা ভবিষ্যৎ আছে, ওর তো অন্য কোনো ভবিষ্যৎ থাকতে পারে না, তুই কেন ওকে করছিস। এ নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে ভেতর থেকে। যারা ঝামেলা করছে তারা হচ্ছে বাইরে থেকেই করছে, ভেতরে কিন্তু কোনো আওয়াজ কিচ্ছু না, যে যার মতন ওরকম মন্ত্র চ্যান্টিং চলছে। বলছে যে আমি ভেতরে ঢুকেছি, দাদা মানে দাদাজি বলতে ওর যে দাদু বলছে, দাদাজি আমার ওই ঘরের দরজায় না, মানে এতটা রেগে গেছে দাদু, আর ওর দাদু খুব তাগড়া জোয়ান আর কি, তাগড়া মানুষ, যে বয়স্ক একদম বুড়ো থুত্তুরে তা কিন্তু নয়,
তো বলছে যে দাদু যখন এতটা চিৎকার রাগারাগি, ওর মা বলছে তুই ছেড়ে দে, মানে ওর দেওরকে বলছে তুই আমার ছেলেকে ছেড়ে দে, তুই অন্য কিছু কর, আমার ছেলেকে বাঁচা, মানে ছেড়ে দে, এইসব যখন বলছে তখন কি বলছে বলো তো, ও দাদু এইসব করতে করতে না দরজায় গিয়ে একটা লাথি মারে। বলছে দরজাটা যখন লাথিটা মেরেছে একদম দরজাটা খুলে গেল, আর আশেপাশে কিন্তু ওই চিৎকার চেঁচামেচির সাথে সাথে পাশের বাড়ি আশেপাশের বাড়ির লোকজনই এসছে। বলছে যখন দরজাটা এরকম দাঁড়াম করে লাথিটা মেরেছে, বলছে দরজাটা খুলে গেল আর প্রচণ্ড গরম হাওয়া ওই দরজা থেকে একদম মানে সজোরে ওনার গায়ে লাগলো, এবং বলছে যে আশেপাশের লোকজন যারা ছিল সে গায়ের মধ্যে ফোসকা পড়ে গেল, এবং এতটা গরম হাওয়া গায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে রীতিমতো। এবং যে দাদুটা ছিল সেই দাদুটা এতটাই ধাক্কা পেয়েছে ওই জোরে, পড়ে গেল একদম পেছন দিক করে, পড়ে গিয়ে পুরো বডিটা না কালো হয়ে গেছে, মানে বলছে যে কাঠ কয়লা যেমন হয় বা বাজ পড়লে অনেক সময় দেখবে মানুষ পুড়ে যায় যেরকম, ঠিক সেই রকমভাবে মানে কয়েক মিনিটের মধ্যে তার দাদার মৃত্যু হলো। কিন্তু তাদের কিন্তু হেলদোল বা তারা কিন্তু বেরিয়ে আসলো না, দরজাটা ওই ধাক্কাটা দিল, দরজাটা আপনি আপ বন্ধ হয়ে গেল। দাদাটা মরে গেল মানে সন্দীপের দাদা? সন্দীপের দাদা না, সন্দীপের দাদু আর কি, ওরা তো দাদাজি বলে, ওকে দাদা দাদা করে। তো সন্দীপের দাদু কিন্তু ওইভাবে ওই অবস্থাতে মারা গেল। আর ওর কাকা আর সন্দীপের দাদা দুজনেই ভেতরে রয়েছে, তারা কিন্তু বেরিয়ে আসেনি, তারা তাদের মতনই ভেতরে রয়েছে। এবার যখন ওরকম দাদু যখন পড়ে গেল, ওদের জ্বালা জ্বালা করছে, সবাই যখন চিৎকার চেঁচামেচি করছে, যখন ওই অস্বাভাবিক মৃত্যু হয়েছে, পুলিশকে তো কল করবেই, পাড়ার লোক পুলিশকে কল করেছে। পুলিশ কল করার পর যখন বডিটা নিয়ে যায় এবং ভেতরে যখন ঢোকে দরজার ভেতরে যেখানে কাকাটা থাকতো আউট হাউসে, ওখানে গিয়ে দেখে না আছে সন্দীপের কাকা, না আছে সন্দীপের দাদা, না যে খাবারগুলো দিত প্রতিদিন সেইগুলো কিচ্ছু নেই, জাস্ট উধাও হয়ে গেছে ওই বন্ধ ঘরের মধ্যে থেকে। যে অন্য কোনো ঘরে চলে যাবে তারও কিন্তু উপায় নেই, কারণ কংক্রিটের বাড়ি পুরো, মানে কোনো ইয়ের বাড়ি নয়, তো ওখান থেকে উধাও হয়ে যাওয়াটা ইম্পসিবল। তারা বলছে যে ভেতরেই আছে, এবং পুলিশ যারা রয়েছে তারা তো বিশ্বাস করতে চাইছে না, কারণ এই চোখের সামনে এরকম। আর যে জায়গাগুলো রয়েছে বলছে সন্দীপের দাদা নাকি সন্দীপকে বলেছিল যে ভেতরে কিন্তু মানে খুব যে পরিষ্কার করে দাদা মানে কাকা থাকে তা কিন্তু নয়, মানে অপরিষ্কার, কিন্তু পরে গিয়ে দেখা গেলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই, একটা ঘর রয়েছে। ওই হলো, ওই হওয়ার বেশ 4-5 দিন বাদে ওর দাদাকে ওখানের এক জায়গা থেকে উদ্ধার করা হলো, একটা মন্দিরের কাছ থেকে, যে ও ওখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল, এবং সেটা কিন্তু পুলিশই উদ্ধার করে ওকে। পুলিশ উদ্ধার করে, যখন খবর দেয় তখন ওর না আর কিছু মনে থাকে না, শুধু এইটুকুও বলতে পেরেছিল যে আমি চ্যান্টিং করছিলাম, দাদা ওই লাথিটা মেরেছিল, তারপর থেকে ওর সাথে কি ঘটেছিল ওর কিন্তু আর মনে নেই। তো ও তো বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে আসার পর ও খুব বলছিল যে যেটা করেছে দাদু, যেটা করেছে সেটা খুব ভুল করেছে। কাকা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কোনো ক্ষতি করার জন্য কিছু করছিল না, কাকা যে সাধনাটা করছিল সেটা কিন্তু মানে কোনো কারোর ক্ষতি করার উদ্দেশ্যে নয়, কারো মানে সবাইয়ের ভালোর উদ্দেশ্যে এবং আমাদের পরিবারের যাতে মঙ্গল হয় সেই উদ্দেশ্যে কিন্তু সে করছিল, সাধনাটা করছিল। দাদু কিন্তু সেটা করতে দিল না, এটা কিন্তু দাদুর কিন্তু খুব খারাপ করলো দাদু, এর ফল কিন্তু আমাদের প্রত্যেককে ভুগতে হবে। এই করতে চললো, এরপরে তো তোমার দিন যেতে থাকে, এবং এই ঘটনাটার পর বাড়ির লোক একটা অনুভূত হতে থাকে, একটা বলছে প্রথমের যে ঘটনাটা বলবো সে হচ্ছে ওর ঠাকুমা বলছে আমি দিনের বেলা কাজ করছি, ঠিক মনে হচ্ছে পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, একদম পাশে, যেন আমি মানে গায়ে টাচ লাগছে এরকম, কিন্তু গায়ে যখন টাচ লাগছে একটা মানুষের হাতে স্পর্শ বা মানুষের গা যেমন হয় সেরকম না, একদম খসখসে কোনো পাথর বা কোনো কিছু লাগলে, শক্ত জিনিসে যেমন হাত লাগলে যেমন হয় ওরকম, কিন্তু যখন ফিরছে তখন কিন্তু কাউকে দেখছে না। বলছে রাত্রির বেলা এরকম হয়েছে যে সেই দিনই রাত্রির বেলা ওনার ঠাকুমা শুয়েছেন ওখানে, বলছে হঠাৎ করে ঠাকুমার চিল্লানো, যখন সবাই এসছে বলছে যে একটা বিকট আকৃতির মূর্তি সে কিন্তু দেখেছে। এবার এই মূর্তিটার কথা কিন্তু কেউ মানে একমাত্র দাদা ছাড়া, সন্দীপের দাদা ছাড়া কিন্তু কেউ দেখেনি এই মূর্তিটা, কারণ যখন পুলিশ ঢুকেছিল ওই মূর্তি কিচ্ছু ছিল না।
তো সন্দীপের দাদা না একটু ভয় পেয়ে যায়। সন্দীপের দাদা বলে, ঠিক আছে তুমি দাদা তো দাদাজি এরকম করেছে বা দাদু এরকম করেছে বলে তোমাকে সে ভয় দেখাচ্ছে। তখন সন্দীপের দাদাকে চেপে ধরেছে যে কে তুই, বল তুই কিছু জানিস। বলছে না, এর ব্যাপারে কিছু জানতে গেলে আমাদের বিপদ নেমে আসবে, এর ব্যাপারে বেশি ইন্টারেস্ট তোমরা দেখাবে না। এই করছে, দিন যায় মাস যায়, এরকম করতে করতে একদিন ওর দাদি মানে ঠাকুমা আর কি ওপরে উঠেছে কাপড় মেলতে স্নান ফান করে। হঠাৎ করে একটা ঝপ করে আওয়াজ। বাড়িতে না ছিল সন্দীপ, না ছিল বাড়িতে ওর বাবা, না ওর দাদা, কাকাও ছিল না, বাড়িতে কেউই ছিল না, সন্দীপের কেউই ছিল না, শুধু একমাত্র মা ছিল বাড়িতে। হঠাৎ করে যখন ওরকম ধূপ করে আওয়াজ হয়েছে, উনি যখন নিচে আসেন, নিচে এসে দেখেন ওই সন্দীপের ঠাকুমা একদম যেন ওর মাথাটা মুচড়ে হাত পা বেঁকিয়ে দিয়েছে এরকমভাবে বডি পড়ে রয়েছে তার মাটিতে। কাকাও ওই সমসাময়িক সময় কি বাড়িতেই থাকছিল? না, তখন কিন্তু ছিল না, উনি কেউই ছিল না, একমাত্র ওর ঠাকুমা ছিল। না, এমনি থাকছিল বাড়িতে ওর হ্যাঁ কাকা? হ্যাঁ হ্যাঁ হুম। থাকছিল। ওই যে সেই যে পুলিশ এসে দেখেছে যে দরজাটা খুলে যে কেউ নেই, তারপর থেকে কিন্তু থাকছিল। তারপর থেকে এই প্রবলেমগুলো হচ্ছিল। ওর কাকাকে যখন বলা হতো যে যেহেতু উনি কারোর সাথে কথা বলতেন না বাড়ির, একমাত্র সন্দীপের দাদার সাথেই কথা বলতেন, সন্দীপের দাদার মাধ্যমে জেনেছিল। শুধু ও তখন বলেছিল ওই যে বাবা যেহেতু এই ব্যাপারটা করতে গেছে, আধা সাধনাতে আমার ব্যাঘাত ঘটিয়েছে, সেই জন্য এইগুলো করছে। মানে বাবার স্পিরিট করছে এটা বলেছে? হ্যাঁ, ওকে। এটা হলো। তারপর বলছে যে যখন দেখলো ওরকম তো অস্বাভাবিক আর একটা ঘটনা ঘটলো ওই বাড়িতে, পুলিশও আসলো। পুলিশ এসে তদন্ত করে কিছুই পায়নি, বডি যথারীতি পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। নিয়ে গিয়ে তো কাজকর্ম হলো, কিন্তু যেদিন ওর মানে অ্যাক্সিডেন্টাল ডেথ? হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ডেথ, একদম ওপর থেকে মৃত্যু ছিল। ওপর না, আর একটা ছিল, কেউ ওনার গলাটা, পোস্টমর্টমের লেখা ছিল কেউ ওনার গলাটা মুচড়ে মেরে দিয়েছে। বাড়িতে কিন্তু একমাত্র ওর মা ছিল, মানে ওর মায়ের উপরে কেস পক্ষে যায়নি? না, কারণ মায়ের ওপরে, মা তো নিচে ছিল, উনি ওপরে ছিলেন, উনি আওয়াজটা পেয়েছেন কোনো রকমে, কিন্তু ওনার যে মায়ের যে হাতের ছাপ পাওয়ার কথা তা কিন্তু ওর বডিতে কোনো ছিল জায়গায় ছিল না, না। যার জন্য মাকে ধরতেও পারেনি। আর একটা অত মানে ওনার মা কি বলতো, ওই সন্দীপের মায়ের ছবি আমি দেখেছি, একদম ছোট্টখাট্টো আমার হাইটের, মানে ওনার ওই তাগড়া শাশুড়িকে মানে গলা মুচড়িয়ে মেরে ফেলার মতন উনি নন। পাশবিক শক্তি লাগে। পাশবিক শক্তি, একদম পাশবিক শক্তি। তো যাই হোক, এরকম গেল। তো ঠাকুমাটা মারা গেল। যেদিন কাজ হবে সেই দিন থেকে সন্দীপের দাদা বলতে থাকে, তোমরা কিন্তু সন্দীপকে আলাদা করে দাও, তোমরা যদি ভালো চাও এই বাড়িটাই ছেড়ে দাও, সব থেকে ভালো এই বাড়িটা ছেড়ে দাও, তোমরা অন্য জায়গায় থাকো, তোমরা অন্য জায়গায় থাকো, কোনো প্রবলেম হবে না, কিন্তু এই যে দাদাজি যে ব্যাঘাতটা দিয়েছে তারপর থেকে কিন্তু এই বাড়িতে তোমরা কেউ থাকতে পারবে না, বিশেষ করে সন্দীপের ওপর কিন্তু এখন নজর রয়েছে, তোমরা সন্দীপকে সরিয়ে দাও। তো ওর বাবা বলছে, দেখো যে এইসব ব্যাপার তো ওর বাবাও দেখেছে, কিন্তু বিশ্বাস করে কজন, তাই না? বিশ্বাসটা তো বড় ব্যাপার। তো ওর বাবা না প্রথমে ভেবেছে ছেলের বোধহয় ওই কাকার সাথে থাকতে থাকতে মানসিক বিকার এসছে, মানসিক বিকৃত হয়েছে। তো উনি না সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। তো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে উনি কিন্তু সমস্ত কথার উত্তর দেন, কিন্তু ওর দাদাকে যখন প্রতিটা কথার উত্তর জানতে চায়, কোশ্চেন করে, ও স্বাভাবিক উত্তর দেয়, কিন্তু যখন আস্তে আস্তে ওর কাকার বিষয়টায় ঢোকে, ওর বাবাই যেহেতু বলেছিল, তখন ও গুরুগম্ভীর গলায় একটা কথা বলেছিল, ডাক্তারবাবু এইটা কিন্তু আপনি করবেন না, ওনার ব্যাপারে জানতে চাইবেন না, তাহলে কিন্তু আপনারও বিপদ হতে পারে। তখন ও বারবার জিজ্ঞেস করেছিল, তাহলে তুমি বলো কিসের বিপদ হতে পারে, কেন বিপদ হতে পারে? বলছে বেশি আগ্রহ, সব কিছুতে বেশি ইন্টারেস্ট কিন্তু ডাক্তারবাবু ভালো না। এই কথা বলে উনি কিন্তু বেরিয়ে যায়। সন্দীপের দাদা বেরিয়ে গেল। তো উনি কিন্তু আর কোনো কথা বললেন না। এরপরে ডাক্তারবাবু তো আর একটা ডেট দেন, বলছে এর পরের ডেটে যখন ওর বাবা ফোন করেছে ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু আসবো কি না অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তখন ডাক্তারবাবু বলছে আপনি একা আসুন, আপনার ছেলেকে আনতে হবে না। এবার নিয়ে এসছে যথারীতি তার ছেলে, মানে উনি গেছেন, ওনার সন্দীপের বাবাকে গিয়ে বলছেন, আপনি মানে কাকে রেখেছেন?
বলছে কেন, কি ব্যাপার? বলে আপনি এগুলো মানেন, কি হয়েছে না হয়েছে? তখন বলছে না আমি এগুলো মানি না বলেই তো সন্দীপকে নিয়ে সন্দীপের দাদাকে এখানে নিয়ে এসেছি। তো কি ব্যাপার? বলছে আমি এই ব্যাপারে কোনো কেস মানে কোনো কিছুই নিতে পারবো না, এই কেসটাই আমি নিতে পারবো না। ডক্টর ডক্টর বলছে কেন, কি প্রবলেম? বলছে আমি যখন বাড়ি গেছি, রাতের বেলা খেয়ে দিয়ে শুয়েছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে বুকের ওপর অনেক কিলো ওজন বা পাথর চাপিয়ে দিলে যেমন হয় ঠিক সেই রকম, শ্বাস নিতে পারছি না, গলা টেপানি কিন্তু বুকের মধ্যে চাপ রয়েছে। এরপরে আমি যখন উঠতে যাচ্ছি, উঠতে তো পাচ্ছি না, কিন্তু আমি এটা খেয়াল করছি আমার ওয়াইফ ও গো 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 আওয়াজ করছে একটা মুখ থেকে, মানে ও যেন কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়েছে একটা। এবার ও বারবার যখন বলতে যাচ্ছে, উঠতে যাচ্ছে, ও কোনো কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, একদম পুরো শুধু চোখের পাতাটাই যেটুকু নড়ছে, ওর কোনো বডি নড়ছে না। হঠাৎ করে ওর দেখছে যে ওর স্ত্রী লাইটটা জ্বালিয়ে মানে উঠে গেল, উঠে গিয়ে কোথা থেকে একটা কি জল ফল নিয়ে এসে ওর গায়ে সমানে ছেটাতে থাকলো। ছেটাতে ছেটাতে ও দেখলো যে হালকা হয়ে গেল বডিটা। উনি তখন উঠে বসলেন ডাক্তারবাবু। উঠে বসে তখন বলছে কি হয়েছে, তুমি এরকম কি জল ছেটাচ্ছ? বলছে তুমি জানো তোমার বুকের ওপর কে বসেছিল? বলছে কে বসে থাকবে, আমি তো কাউকে দেখিনি। বলছে একটা অদ্ভুত বিকৃত আকৃতির, না ছেলে না পুরুষ, আমি সেটা বুঝতে পারিনি, একদম প্রচণ্ড লম্বা আর বিশাল শক্তিশালী, দেখে যেটা বোঝাচ্ছিল তোমার বুকের ওপর একদম বসেছিল। ওই দেখে আমি নিতে পারিনি, ওই তখন আমি আলোটা জ্বালিয়ে কোনো রকমে এই গঙ্গা জলটা আমি যেটুকু ছিল আমি তোমার ওপর ঢেলে দিয়েছি। তারপরে এই তো তখন বলছে যে এইটা তো কোনো দিন হয়নি আগে তোমার সাথে। এবার দেখো ডাক্তাররাও অনেক সময় মানে বিশ্বাস করতে চান না তারা, কিন্তু যখন উনি জানতে পেরেছিলেন যে ওই সন্দীপের দাদা বলেছিল, তখন ও সন্দীপ মানে ওনার স্ত্রীকে বলেছিল যে তুমি দেখো এই কেসটা এসছিল, হয়তো বেশি ইন্টারেস্ট দেখিয়ে ফেলেছি বলে ও ধমকি দিয়েছিল যে এরকম হতে পারে, হয়তো এই কারণে হয়েছে। তো তারপর থেকে উনি কিন্তু ধমকি দেখিয়েছিল ওই সন্দীপের দাদা, সে বলেছিল না যে হ্যাঁ বেশি জানবে না। তো তখন ওর বউ ভয় পেয়ে ওয়াইফ ভয় পেয়ে বলছে তুমি এই কেস নিতে পারবে না, তুমি ছেড়ে দাও, যা হয়ে যাক হয়ে যাক। তো উনি কিন্তু কেসটা ছেড়ে দেন। এরপরে তোমার দেখা গেল যে দেখা যাচ্ছে যে ওর দাদা সরি মাঝখানে আর একটা বলতে ভুলে গেছি, ওর পাড়া থেকে মাঝখানে যখন ওই সন্দীপের দাদাকে ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তারের যখন দেখানো হচ্ছে তখন ওদের পাড়া থেকে না একটা খবর আসে, একটা 8-9 বছরের ছেলে নিখোঁজ হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, 2 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম সময় যখন এরকম ডামাডোল চলছে, সন্দীপও রয়েছে বাড়িতে, সন্দীপের দাদাও রয়েছে, বলছে একদিন সন্দীপ বলছে আমি জানো তো মুনিয়া পড়তে বসেছি, হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার দাদা কিছু একটা নিয়ে মানে একটা পুটুলি করে নিয়ে না ছাদের দিকে তত্তর করে উঠে যাচ্ছে। এবার আমার তো ইন্টারেস্ট ওই বয়সে যে কি আছে দাদা কি নিয়ে যাচ্ছে আমিও দেখব। ও দাদার পেছন পেছন গিয়ে দেখে একটা বাচ্চার গেঞ্জি আর একটা প্যান্ট ও পোড়াতে যাচ্ছে। তো তখন বলছে যে সন্দীপের দাদাকে জিজ্ঞেস করেছে হ্যাঁ রে দাদা এই জামাগুলো কার, তুই এগুলো কেন পোড়াতে যাচ্ছিস, সেগুলো তো আমাদের না। বলছে আছে, তোকে আমি বলবো, কিন্তু তুই যদি কাউকে না বলিস বা এই ব্যাপারে তুই যদি ইন্টারেস্ট না দেখাস তাহলে তোকে আমি সব কথা বলবো। তখন ও বলেছে ঠিক আছে আমি তো ওই কথাই মানে আমার কাউকে বলারও কিছু নেই, তুই শুধু বল কার এই জামা প্যান্ট। এই মুহূর্তে যখন ওর দাদা বলতে যাবে, সন্দীপের দাদা যখন কথাগুলো বলতে যাবে, তখন হঠাৎ নিচ থেকে শুনতে পাচ্ছে ওর বাবার চিৎকার এবং ওর সাথে সাথে ওর মা এবং আশেপাশের 2-1 লোকেরও। তা ও তখন ওপর থেকে দেখছে, মানে ছাদ থেকে নিচে দেখছে যে 2-4 লোকও জমা হয়েছে। ওনার বাবা বলছে হ্যাঁ শেষ পর্যন্ত তুই এই কাজ করতে যাচ্ছিস, এই ব্যাপারটা করতে যাচ্ছিস, তোর কিসের সাধনা, তোর এত আমাদের এত কিছু রয়েছে, তোর কি চাই, তোর কিসের এত লোভ, এরকম কাকাকে বলছে। কাকা কিন্তু দরজা বন্ধ করেই রয়েছে। এরপরে সন্দীপ আর কিছু না বলছে যে নিচে যখন ঝামেলা হচ্ছে আমি নিচে চলে গেছি, দাদার পুরো কথাটাও আমি কিন্তু শুনিনি। এরপরে বলছে যে নিচে গেছে, সন্দীপ এরকম চিৎকার চেঁচামেচি করছে, বলছে তুই পাপ করছিস, করছিস, বিভিন্নভাবে এরকম চিৎকার চেঁচামেচি করছে।
কেন করছে, ওর মাকে যখন জিজ্ঞেস করছে যে বাবা কেন এতটা রেগে গেছে বা পাড়ার লোকেরা কেন এরকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে কাকাকে, তখন বলছে তোর বাবা এবং তোর বাবার সাথে আর এক যে বন্ধু এসছে এই কাকুটা, তারা শুনতে পেয়েছে ভেতর থেকে কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ। আর ওই সময় ওই বাচ্চাটার ওই মিসিং ছিল। হুম এবার ওরা তখন দুয়ে দুয়ে চার করছে, যেহেতু ওর কাকা এরকম সাধনা ফাধনা করতো, গোটা মুরগি গোটা ছাগল এরকম বলি দিত, ওদের মনে হয়েছে কোনোভাবে কি তাহলে আমার ভাই কি নিয়ে এসছে, তাহলে বাচ্চার কান্নার আওয়াজ কেন পাচ্ছি ভেতর থেকে। এই নিয়ে এই তর্ক ঝামেলা করতে করতে ভেতর থেকে যখন কোনো সারা শব্দ পাচ্ছে না, ওরা ডেকে যাচ্ছে, ওর বাবা আরও কয়েকজন লোক মিলে দরজাটা একদম ভাঙে, মানে রীতিমতো ভাঙে। ভেঙে দেখে যে বাচ্চাটা এতদিন মিসিং ছিল, সেই বাচ্চাটার কাটা মাথাটা আলাদা করে রেখে দিয়েছে এবং আধা বডিটা মানে ফুল বডিটা কোনো একটা মানে বলে না থালার মধ্যে এরকম লম্বা থালার ওপর ওরকম শুইয়েছে, শুইয়ে মালা পরানো, মালা পরিয়ে ওকে ভোগের আহ্বান করছে। আর ওনারা দেখলেন আর ওনারা দেখলেন যে বর্ণনাটা ওর ঠাকুমা করে গেছে, যে একটা অতি বিকৃত আকৃতির একটা মূর্তি দেখেছে, ওই বিকৃত আকৃতির মূর্তিকে উনি কিন্তু পুজো করছেন ওখানে ঘরের ভেতরে। ওই দেখে ওর মানে বাবা নিজেকে সামলাতে পারেনি, মানে টেনে হিঁচড়ে পাড়ার লোক নিয়ে আরও জড়ো করে টেনে হিঁচড়ে বার করে মানে ভীষণ মারতে থাকে, যাকে বলে মানে একদম চোরের মারা কাকাকে মারছে। কাকাকে মারতে মারতে যখন আধমরা হয়ে গেছে, কাকা বলছে তোরা আমার গায়ে হাত দিয়ে তুই যে ভুলটা করলি তোরা প্রত্যেকে, এর ফল কিন্তু তোকে ভুগতে হবে। তখন ওরা বলছে যে পুলিশ আসছে, তোকে আমরা মারবো না, তোকে পুলিশের হাতে দেবো। এবার বলছে এত বড় ক্ষমতা, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে জেলে বন্দি করবে, এরকম এখনও অবধি এত বড় জেল কিন্তু এই পৃথিবীতে তৈরি হয়নি। এই করে ওই কথাটা শেষ হয়েছে, ওর কাকু কিন্তু মারা গেছে, মার খেয়েই হয়তো মেবি। তারপরে তো পুলিশ এসে বডি ফডি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তারপর থেকে যারা ওনার গায়ে হাত দিয়েছিলেন, মোটামুটি 5-6 জন তো ছিলই, ওনাকে বেদম মার মেরেছিল, ওই 5-6 জনেরই কিন্তু প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়, প্রত্যেকের। কেউ যে স্বাভাবিক মৃত্যু হয়েছে তা কিন্তু নয়, কেউ ট্রেনে কেটে মারা গেছে, কেউ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, কেউ অস্বাভাবিক ঘরের মধ্যে মারা গেছে, কেউ কাউকে এরকম হয়েছে কেউ নেই যেখানে গায়ে কেরোসিন দেওয়ার কোনো কথা নেই, কোনোভাবে গ্যাস জ্বলতে পারে না, তার কিন্তু আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। এরকম 5-6 জন পাড়ার মধ্যে হয়েছে। এরপরে ওর বাবা বলতে থাকে যে না, মা যেটা দেখেছে যে বিকৃত আকৃতির যে মূর্তিটা, ওটা কিন্তু সত্যি, ওটা আমিও বহুবার বহু জায়গাতে, শুধু বাড়িতে না, আমার সাথে সাথে আমি যেখানে কাজে যাচ্ছি বা কোনো ইয়েতে যাচ্ছি, আমি তাকে কিন্তু খেয়াল করেছি, সে কিন্তু আমার পেছনেই রয়েছে। বলছে ওই ঘটনাটা মা যেটা বলে মারা গেছে বা মা যেটা দেখেছে সেটা কিন্তু সত্যি। এরপরে বলছে যে এর মধ্যে তো এই ঘটনাগুলো চলছে, তার মধ্যে তো পুলিশ ওই জায়গাটা সিল করে দিয়েছে। সন্দীপের দাদা সমান তালে বলে যাচ্ছে যে তোমরা এইভাবে কাকাকে মেরে ফেললে এবার কিন্তু সে ছাড়বে না, আগে তো ভাইকে নেবেই, মানে সন্দীপকে নেবে, তারপরে তোমাদের নেবে, কেউ আমরা বাঁচবো না, এই বাড়িটা পুরো পরিত্যক্ত হয়ে থাকবে, তোমরা বুঝতে পারছো না। তোর বাবা আর মায়ের মধ্যে কি হয় বা কোনো নিয়ে হয়তো বিষয় হয়েছে, সন্দীপকে কিন্তু মামার বাড়িতে পাঠিয়ে দেয়। ঠিক আছে, সন্দীপকে একদম ব্যাঙ্গালোরে, পুনে থেকে পুরো ব্যাঙ্গালোরে শিফট করে দিল। বলছে যে সন্দীপ বলছে যে আমি ওখানে পড়াশোনা আবার 10টা কমপ্লিট করলাম, 10এ ভর্তি হলাম ওখানে, যেহেতু আমার বোর্ড এক্সাম, ওখানে পড়াশোনা করছি। আর আমি যতবার ওখানে যেতে চাইতাম ও কিন্তু কোনোভাবে মানে বাড়িতে আমাকে আসতে দেবে না, আমরা মানে মামার বাড়িতে সবাই এসে দেখা করবে আমার সাথে, আমাকে বাড়িতে যেতে দিতে চাইছে না। এরপরে বলছে যে আমার একদিন এরকম আমি পড়াশোনা করতে করতে নিচে শুনতে পাচ্ছি প্রচণ্ড কান্নার আওয়াজ, মানে মামা এরা খুব কাঁদছে।
তো আমি সঙ্গে সঙ্গে নিচে যাই এবং বলে রাখি সন্দীপের মামা মামিও নিঃসন্তান। তো যথারীতি সন্দীপকে তো একদম ছেলের মতন করেই রেখেছিল। নিচে গিয়ে শোনে যে সন্দীপের যে দাদা ছিল সেই দাদার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তো ওদের ওখান থেকে চলে আসতে হবে পুনাতে। তখন সন্দীপের বাবা বলছে না, সন্দীপকে নিয়ে আসা যাবে না। এবার সন্দীপ বলছে কেন আমি আসবো না, যেখানে আমার কাছের জনের মৃত্যু হয়েছে। এবার বলি, ওর দাদার মৃত্যু হয়েছিল। দাদার মৃত্যুটা কিভাবে হলো? ওরা গিয়ে দেখছে ওর দাদা দোতলার ঘরে শোয়, ওর মা বাবা নিচের ঘরে রয়েছে। যখন অনেকক্ষণ সকাল হয়ে গেছে, অনেকক্ষণ উঠছে না ওর দাদা, মা ডাকছে, তো বেলা হয়ে গেছে, যেখানে ওর এতক্ষণ শুয়ে থাকেই না বেসিক্যালি। তো কাকার মৃত্যুর পরও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল, কিন্তু দেখা গেল যখন দরজাটা ভাঙা হলো, গিয়ে দেখা গেল ওর মানে তোমাকে কিভাবে বোঝাই বলো, এইখান থেকে মানে গলা থেকে পেটের ওইখানটা যদি ধরো 100 কিলো ওজনের পাথর কেউ ধপাস করে বেশ উঁচু থেকে ফেললে যেরকম হয় সব ফেটে যায়, ঠিক ওই অবস্থাতে ওর বডি পড়ে রয়েছে বিছনাতে, ওর দাদার, সন্দীপের দাদার। সন্দীপের দাদার। কি বলছো গো? হ্যাঁ, সন্দীপের দাদার বডি পড়ে রয়েছে। ওই দেখার পর তো মানে সবাইয়ের মা বাবার কি পরিস্থিতি হতেই পারে বুঝতেই পারছো। তার সাথে বলে রাখি, এই যে এতগুলো মৃত্যুর ঘটনা, ওই যে ওর দাদাজির মৃত্যু এবং ঠাকুমার মৃত্যুর পর থেকে কিন্তু ওদের যে বিজনেসটা চলছিল, ওদের বিজনেসটা একদম ডাউন হতে শুরু করে। যারা যারা মানে হীরের ব্যবসায়ী, বুঝতেই পারছো, যারা কিনতো তাদের কাছ থেকে অনেক কমে যায়, মানে তাদের অবস্থাটা আরও পড়তে থাকে। এবং তার মধ্যে হচ্ছে ওর দাদার মৃত্যু এরকম অস্বাভাবিকভাবে। এরপরে ওর মা তো ওর মাকে বলে যে যখন পাগল হয়ে যাচ্ছে, ওর মাকে ওর মামারা বলে তুই কিছুদিনের জন্য অন্তত চ তোরা এখান থেকে। ওর বাবাকেও বলে যে তোরা কিছুদিনের জন্য চ। তো ওর বাবা না যেতে চায় না ওখান থেকে, তা যেতে চায় না, তো বলে তুমি কিছুদিনের জন্য যাও, কান্নাকাটি করছে যখন ওর মা, যে তুমি কিছুদিনের জন্য যাও, সন্দীপকেও তো সামলাতে হবে, তুমি যাও, আমি এখানে থাকছি। তো ওর মাকে নিয়ে তো চলে যায়। বলছে যেদিন পৌঁছালো, ব্যাঙ্গালোরে ওরা পৌঁছালো, সেদিন থেকে ওর বাবাকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে ইয়ে করেছে এবং গেছে হচ্ছে ওদেরই বিজনেসের কাছে একটা জায়গায়। অদ্ভুত ব্যাপারটা শোনো, যে উনি পাশেই বসে রয়েছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছেন। বলছে সন্দীপ বলছে আমাদের কাছে খবর এলো যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং গাড়ি অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয়েছে বাবার পুরো বডি পুরো চিটকে গেছে, গাড়ির সাথে চেপটে গেছে একদম। কিন্তু অস্বাভাবিকটা কীরকম দেখো, যার যখন হবে তো দুজনেই একসাথে, যে ড্রাইভার তারও মারা যাওয়ার কথা, কিন্তু দেখা গেল তার সামান্য চোটটুকু লেগেছে, কিন্তু ওর বাবা পুরো চিটকে গেছে, মানে গাড়ির সাথে একদম লেগে গেছে। এবার যখন ওর যে ড্রাইভার রয়েছে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কি হয়েছে ব্যাপারটা, তখন ওই ড্রাইভারটা বলছে আমরা যখন ফিরছিলাম, ওই ভর সন্ধে হয়ে গেছে, 8-9 বাজে এরকম সময়, রাস্তাতে আমাদের আশেপাশে কেউ কিন্তু ছিল না, আমাদের একটাই গাড়ি যাচ্ছে সামনে। তো বলছে সামনে আমরা দেখলাম একটা কিছু রাস্তার মাঝখানটা একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। এবার গাড়িটার হর্ন মারছে, কোনোভাবেই মুভ করছে না। যখন আরেকটু এগিয়েছে, ওর বাবা যে মূর্তিটা দেখেছিল ঠিক ওই মূর্তিটা নাকি ওইখানটা দাঁড়িয়েছিল, এবং ওই মূর্তিটা দেখার পর ওই ড্রাইভার যিনি ছিলেন তিনি তাল সামলাতে পারেননি, ব্রেক করতে পারেননি, ওইভাবে ওনার কিন্তু মৃত্যু হয়। বলছে যে মারা যাওয়ার মতন, বলে ড্রাইভারও শেষ পর্যন্ত বলছে যে করছে যে এতটা বীভৎসভাবেও কিন্তু আমাদের গাড়ি কিন্তু লাগেনি গাড়িতে, যে খুব বীভৎসভাবে এতটা হবে তাহলে আমি কি করে বেঁচে থাকলাম, আমার তো বেঁচে থাকার কথা না। এই একটা অস্বাভাবিক হলো। এরপরে দেখো বাড়িতে মানে এতগুলো মৃত্যু, ওর মায়ের মানসিক তো একদম বিকারগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবং দেখা গেল যে আশেপাশের বাড়িতেও না, ওর পাড়াতে ওই মূর্তিটাকে দেখা যেত, ওই বাড়িটাকে ঘিরে ওই মূর্তিটা দেখা যেত, কখনো কখনো গেটের কাছে দাঁড়িয়ে থাকতো, বা পলকের ইয়েতে ভ্যানিশ হয়ে যেত, মানে পলকের চকিতে সে উধাও হয়ে যেত। এই করতে করতে না পাড়ার যারা
লোকজন ছিল তারাও কিন্তু কয়েকজনকে ডাকার চেষ্টা করে। তারা যখন আসে পাড়াতেই ঢুকে বলে, না আমরা এই কাজ করতে পারবো না, আমাদের এই কাজে জীবন বিপন্ন আছে। এমনকি ওর বাড়ির মামার বাড়ির যিনি গুরুদেব আসে তিনি আসার চেষ্টা করেছিলেন, তিনিও কিন্তু রাস্তাতে কার অ্যাক্সিডেন্টে মারা যান, তিনিও কিন্তু কোনো কিচ্ছু করতে পারেনি। এবং বলছে যে সন্দীপ বলছে তারপর থেকে ব্যাঙ্গালোরে মা ছিল, ভাবো ব্যাঙ্গালোরে আমার সাথে মা থাকতো, ওই বাড়িটা পুরোই তালাপালা মেরে পরিত্যক্ত অবস্থা, এমনকি চাবিটাও আমাদের কাছে নেই, ক্লাবে জমা দেয়া, ঠিক আছে, যাতে আমরা পরবর্তী সময়ে ঢুকলে কোনো অসুবিধা না হয়, ক্লাবে জমা দেয়া। বলছে আমার মা এরকম শুয়েছে সারাক্ষণ, তো বাবা দাদা, বিশেষ করে দাদার ওই অস্বাভাবিক মৃত্যুটা বলতো কেন ও গেছিল, যা হচ্ছিল ও তো কোনো খারাপ করছিল না, এইরকম বিকার করতে করতে বলছে যে আমরা এরকম পাশে শুয়েছি যে মাকে তো ব্যাঙ্গালোর থেকে পুনে আসতে গেলে প্লেনের টিকিট কাটতে হবে, কিছু করে তো সে পুনেতে আসবে। একদিন সকালবেলা দেখছে যে বাড়িতে মা নেই, আর ওরাও খোঁজ খবর চালাচ্ছে কোথায় গেছে, কোথাও গেছে কি না, আশেপাশে দেখছে কোনো খোঁজ পাচ্ছে না। এরপরে ওখান থেকে পুনের যে পাশের বাড়িতে যিনি প্রতিবেশী, পাশের বাড়ি সন্দীপের পাশের বাড়ি, তারা ফোন করে বলছে তোমার মা কিন্তু এখানে এসছে, তোমার মা এখানে কি করতে এসছে, উনি তো ওখানে ছিলেন, ঠিকই ছিলেন এখানে। এবার ওরা তখন অবাক হয়ে যাচ্ছে যে মা কি করে, মানে রাতে তো আমাদের কাছে ছিল, মা টিকিট কাটলই বা কখন, আর মায়ের তো মানসিক সন্তুলনটা এরকম ঠিক নেই যে মা টিকিট কেটে পুনাতে চলে যাবে, তাহলে মা গেল কি করে, ওরাও অবাক হয়ে গেছে। এবং এক ইয়ের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে যেতে পারে। তারপরে ওর তখন বলছে ঠিক আছে আমরা আসছি, একটু আপনারা দেখুন যে যাতে কিছু না হয়। মামা তখন বলেছে, সন্দীপকে বলেছে তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। মামার এক বন্ধুকে নিয়ে যখন রওনা দিয়ে দিয়েছে তখন ওদের কাছে ফোন আসে যে ওনার মাকে কিন্তু মানে খুব কান্নাকাটি করছেন, তারপর থেকে দুপুরবেলায় ওরকম কান্নাকাটি করেছেন দেখেছেন, কিন্তু তারপর থেকে কিন্তু ওনার মাকে আর দেখাও যাচ্ছে না, আর কিন্তু কোনো কথার আওয়াজ বা কোনো কান্নাকাটি কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, আপনারা তাড়াতাড়ি আসুন। তো ওর বাবা, ওর মামা তো আসতেও তো টাইম লাগবে, ব্যাঙ্গালোর টু পুনে অনেকটাই রয়েছে। তা জার্নি করে এসে যখন পাড়ার লোকজনকে নিয়ে যখন ভেতরে ঢোকে তখন দেখে যে যে ঘরটাতে ওর কাকা সাধনা করতো এবং মূর্তিটা রাখা ছিল ওই ঘরেরই একদম মানে এরকম লোহার লম্বা লম্বা না, কড়ি কাঠের, কড়ি বর্গার টাইপের বলতে পারো, ওরকম ওইখান থেকে উনি কিন্তু আত্মহত্যা করেন, ঝুলছে ওখান থেকে। এবং তারপর থেকে সন্দীপকে ওই তো অবস্থা গেল, তারপর থেকে সন্দীপ আর কোনো দিন আসেননি। একবার চেষ্টা করেছিল যখন চাকরি পেয়েছিল, ওনার এক প্যারানর্মাল বন্ধুকে নিয়ে আসার চেষ্টা, প্যারানর্মাল বন্ধু মানে ইনভেস্টিগেটর বন্ধু, প্যারানর্মাল ইনভেস্টিগেটর বন্ধুকে নিয়ে এসেছিল, কিন্তু তারা কিন্তু রাত কাটাতে পারেনি। তার যেন মনে হয়েছে, বলছে যে সন্ধ্যের পর থেকেই মানে পুরো বাতাস ভারী হয়ে গেছে এবং কেউ যেন মানে খুব ভারী কিছুতে পায়ের আওয়াজ, চলাফেরার আওয়াজ, এবং তার সাথে ওই যে চিৎকারটা, ওর মায়ের চিৎকার শুনতে পেত ওই এক রাতের মধ্যে, ওর মায়ের চিৎকারটা শুনতে পেয়েছে। তারপর ওর দাদাদি যে লাস্ট মোমেন্টে যে চিৎকার করে একটা দরজাটা ভেঙেছে, ওরকম আওয়াজ, দাদু দরজাটা ভেঙেছে, ওর আওয়াজ ওরা কিন্তু পুরো শুনতে পেয়েছে। এবং রাত কাটাতে গেছিল প্যারানর্মাল ইনভেস্টিগেটর বন্ধুকে সাথে নিয়ে। বলছে যে প্রতিটা ঘরে যেসব মেশিনপত্র লাগিয়েছিল এবং ক্যামেরাতেও নাকি ওই কালো মূর্তিটা ধরা পড়েছিল ওদের। কি ছিল বেসিক্যালি জিনিসটা? এটা যারা দেখেছে ওই বাড়িটায়, মানে পরবর্তী সময়ে ওরা আনার চেষ্টা করেছিল, ওনার কাকা নাকি আদিবাসী তন্ত্রকে, আদিবাসী কোনো দেবতাকে হয়তো সাধনা করতে গিয়েছিল বা পেতে চেয়েছিল পরিবারের সুখ হিসেবে, সেটা তো দাদুর ক্ষেত্রে সাধনায় ব্যাঘাত ঘটা, তারপর ওর বাবা যেহেতু সাধনায় ব্যাঘাত ঘটিয়েছিল, তারপর থেকে এই ব্যাপারটা আজও বাচ্চাকেও বলে দিয়েছে, বাচ্চাকেও কেটে বলে দিয়েছে। এবং আজও অবধি ওই বাড়িটা পরিত্যক্ত, এবং দুপাশে যে দুটো বাড়ি রয়েছে তারাও বাড়ি বিক্রি করে দিয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে যারা নিয়েছে বাড়ি বন্ধন করে তারা কিন্তু রয়েছে। তো আজও সন্দীপ বলে পুরো এরিয়াটাই হন্টেড হয়ে গেছে, পুরো এরিয়াটাই হন্টেড বলতে পারো। কবের ঘটনা এটা?
সন্দীপের বয়স ধরো আমারই বয়সী 35, না ক্লাস 9-এ যখন পড়তো তখনের ঘটনা, বেশ কয়েক বছর আগেকার। মানে আর্লি 2000। তো তখন বলছে যে আমি আজও অবধি ওই বাড়িতে ঢুকতে পারি না। আজ ওই বাড়িটাই যদি ইয়ে হতো, আজ সবাই থাকতো আমার চারপাশে, আজ মামা মামি ছাড়া আমার কেউ থাকলো না। প্যাথেটিক ঘটনা, পুরো প্যাথেটিক ঘটনা অমৃতা। মানে না, আমি ভাবতে পারছি না, আমি বুঝতে পারছি যে কি কারণে এতটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের এই পুরো রেকর্ডিং করতে গিয়ে বিভিন্ন, মানে এটা থার্ড টাইম আমাদের পডকাস্টের একদম একদম অ্যান্ড সাংঘাতিক ঘটনা ছিল, সাংঘাতিক ছিল এটা। থ্যাংক ইউ অমৃতা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। অনেক দূর থেকে এসছো, পুজোর সময় আবার দেখা হবে। অবশ্যই, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমাকেও কি বলবো, তোমাকেও থ্যাংক ইউ জানাই আমাকে এতটা সুযোগ করে দেওয়ার জন্য, এত দূর থেকে এসে। তো থ্যাংক ইউ সো মাচ কৌস্তব। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, এবং অমৃতার ঘটনা আপনারা কি আবারও চান সেটাও জানাবেন। আপনি যদি আমার সাথে এরকমই একটা হরর পডকাস্ট করতে চান বা যে কোনো বিষয়ে পডকাস্ট করতে চান, যোগাযোগ করতে পারেন। এবং আমার থেকে যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিগার্ডিং কোনো গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।